Knight Rider, a shadowy flight into the dangerous world of a man who does not exist. بسم الله الرحمن الرحيم. إنا من المجرمين منتقمون. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. نحن البأس الأعظم الزعمون لا نهزم، بأسنا بأس حسين والبأس القادم أعظم. نحن أبناء ذاك الإمام الذي قال: أبالموت تهددني يا ابن الخلفاء، فالموت لنا عاده وكرامتنا من الله شهادة. ومن أرض الحسين سيد الثائرين وناصر المظلومين حبيب المقاومين، ومن عصبة شيعة العراق لواء 41 نقدم دعمنا بالأرواح والعدة والعدد، ونحن كما قال سماحة الأمين مستعدين غير متفرقين. يا أهل القدس سنطوي الأرض طي الصحف باللحاق بربكم المقام، وأشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا رسول الله، وأشهد أن عليا أمير المؤمنين حجة الله. Knight Rider, a shadowy flight into the dangerous world of a man who does not exist. Michael Knight, a young loner on a crusade to champion the cause of the innocent, the helpless, the powerless, in a world of criminals who operate above the law. Crusader in a dangerous world, the world of the Knight Rider. সম্মানের জন্য বাপরে বাপ, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। আমি বিএমপি করি, এটা আমার দোষ। এটা যদি আমার দোষ হয় তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে ইনশাল্লাহ। এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ এটা যদি মারাও যায়, মৃত্যুবরণ করে, এদের যাতে জানাজা বর্ণ না হয়, এদের যাতে মাটি দাফন পর্যন্ত যাতে এদেরকে কোনো কেউ না করে, এদের গোসল পর্যন্ত যেন না হয়, এদের লাশ চাই শকুনে খায়। আমার বাবা কি দোষ করছিল? তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে নাকি কারোর কোনো ক্ষতি করছিল? আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি। আমার বাবা 18 জুলাই এশান নামাজের পরে যখন মসজিদ থেকে বের হন, এলাকার সবাই আমার বাবাকে দেখেছিলেন। সবাই বলতেছিলেন যে ছাত্রলীগ সৈন্যরা ঘিরে ধরে রেখেছিলেন যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে। তো তাদের মতে ছিল যে আমার বাবা হয়তো বা জামাতের কোনো বড় কোনো লিডার বা বড় কোনো পর্যায়ে আছেন, হয়তো আমার বাবা এর সাথে জড়িত। একটা জিনিসই বলার থাকবে যে মুসলিম কান্ট্রিতে যদি নামাজ পড়া যদি আপনার দোষ হয়ে থাকে, মসজিদ থেকে বের হলো যদি তাদেরকে জামাত শিবির বলা হয়, তাহলে তো মসজিদ মাদ্রাসায় যারা আছেন তারাও তো সবাই জামাত শিবির, তাদেরকেও তো তাহলে গণহত্যা করা উচিত ছিল। পরবর্তীতে ইনভেস্টিগেশনে জানা যায় যে আমার বাবার লাশ নাকি দক্ষিণ কাজলার টোল প্লাজার সামনে নাকি ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থায়। ওখান থেকে নাকি যাত্রাবাড়ি থানা নাকি তাদেরকে আমার বাবার লাশকে নাকি উদ্ধার করে শাহবাগ থানায় নাকি হস্তান্তর করে, এবং শাহবাগ থানা নাকি শাহবাগ থেকে আপনার ঢাকা মেডিকেলে হস্তান্তর করে। আমি আমার বাবার লাশের জন্য আমি ঢাকা মেডিকেলে যাই। পুলিশ আমার সাথে অনবরত তর্ক বিতর্ক করে। এক পর্যায়ে একজন পুলিশ সে বলে যে আমাকে একটা পুলিশ পারমিশন নিয়ে আসতে ঢাকা মেডিকেলে ঢোকার জন্য। আমি বলি যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে পুলিশ পারমিশন এনে দিলে ঢুকতে দিবেন তো? তিনি বলেন যে হ্যাঁ, আমি তোমাকে ঢুকতে দিব। আমি আমার থানায় আসি,
আমার ওয়ারি থানায় এসে আমি অনেক কষ্ট করে তাদের কাছ থেকে একটি পুলিশ পারমিশন নিই। পুলিশ পারমিশন নিয়ে আমি যখন তাদের কাছে যাই, তুমি তোমার বাবার লাশ এমনিই পাবে। আমি বলছি আমার বাবার লাশ আছে না কি আছে তা তো আমি জানি না, আপনি কিভাবে বলেন যে আমার বাবার লাশ আছে? তিনি বলতেছে যে এখানে যেহেতু তুমি আসছো, তুমি অবশ্যই তুমি ধারণা করে আসছো যে তোমার বাবা লাশ আছে। আমি বলছি যে অবশ্যই না, আমার বাবা তো এখানে ট্রিটমেন্ট অবস্থাও থাকতে পারে, গুলিবিদ্ধ তো হতে পারে, আপনি কিভাবে বলেন এই কথা? যখন তার সাথে তর্ক বিতর্ক চলতেছে, এক পর্যায়ে তিনি আমার গায়ে হাত তুলেন। আমার দুজন বন্ধুরা ছিল, তারা আমাকে যখন পিছনে ঠেলে নেয়, তারা আমাকে বলে যে পিছন থেকে নাকি দুজন পুলিশ নাকি তাদের রাইফেল নাকি রিলোড করে নিছে আমাকে মারবে বলে। আমার এখনো কনফিডেন্স আছে যে আমি যদি ওই দিন যদি ঢুকতে পারতাম, আমি আমার বাবার লাশ পেতাম। অ্যাটলিস্ট আমি আমার বাবার নিজের লাশটা আমি নিজের হাত থেকে অ্যাটলিস্ট দাফন করতে পারতাম। আমার এখনো মনে আছে ওই পুলিশের সাব ইন্সপেক্টরের নামটা কামরুজ্জামান। আমার তার নামটা এখনো স্পষ্ট মনে আছে। তার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল, আর কোনো উপায় না পাই তখন আমি অনেক কষ্ট করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরহাদ ভাইয়ের সাথে আমি দেখা করি। ফরহাদ ভাইয়ের সাথে আমি পরিচালকের রুমে যাই যখন, তখন আমাকে পরিচালক বলে যে যেহেতু তোমার বাবা, আমি তোমাকে এখন বলে দেই, তবে তুমি এই কথাটা গোপন রাখবে। কিন্তু এখন যে সময়, তার এই কথাটা গোপন রাখার মতো না। তিনি আমাকে বলেন যে 1000-এর উপরে লাশ হবে, তিনি নাকি আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে দিয়েছে। তারপর যখন আমি আঞ্জুমানে যাই, আঞ্জুমানে যাওয়ার পর ঠিক 2 থেকে 3টা ফাইল যখন উঠায়, তখন আমি আমার বাবার ছবি দেখতে পাই। আমি তখনই তাদেরকে বলি যে এই ছবিটা একটু বের করেন কাইন্ডলি। তারা যখন ছবি বের করে, আমি আমার বাবাকে স্পষ্টভাবে চিনতে পারি। ওইদিন আমার বাবা সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আমার এখন মনে আছে এই পাঞ্জাবিটা। আমার বাবা আমার পাঞ্জাবি ধরে বলছিল যে তোমার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে, আমি তোমার এই পাঞ্জাবিটা পরবো। আমি বলছি আচ্ছা আব্বু পরো। আমার বাবা ওই পাঞ্জাবিটা পরে আমার থেকে বলছে যে, আমি তখন আন্দোলনে বের হলাম। আমার বাবা বলছে যে বাবা যেখানে যাও সাবধানে দেখো, যদি কোনো ঝামেলা হয় আমাকে বলো। আমার কাছে হচ্ছে যে আমার বাবা কি দোষ করছিল? না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে, নাকি কারোর কোনো ক্ষতি করছিল? আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি, তোমরা আমাকে মারছো। আমার এখনো মনে আছে, আমি বাসা থেকে বের হওয়া মাত্র আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে গিয়ে আমার ছাত্রলীগের কিছু নেতা ছিলেন একজন, তিনি আমাকে ওয়ারিতে নিয়ে গিয়ে আমার র্যাঙ্কিং স্কেলের সামনে আমাকে ফেলে রেখে এসেছিলেন। আমার এখনো মনে আছে, আমাকে আধা ঘন্টা যাবত মারতেন, তারপর আমাকে ঠান্ডা কড়কড়া ঠান্ডা মানে আমাকে খাওয়াতেন, এরপরে আবার মারতেন। মারতে মারতে আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। আন্দোলনের আগে যে সময় আমার বাবার সাথে আমার লাস্ট দেখা, তখন আমার বাবা আমার শরীরে দাগ দেখে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলছে যে বাবা তুমি কেন যাচ্ছ? আমি বলছি যে বাবা এটা সবার জন্য, আমি একজন ছাত্র, আমার কিছুদিন পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন দিতে যাবো, আমি এই কোটার জন্য যদি বেড়ে যাই, শুধু আমার একার জন্য তো না, এমন হাজারো ছোট ছোট ভাইরা আছে যারা কিনা এটার জন্য আমার বেঁচে যাচ্ছে। তো আমি কেন চুপ থাকবো? আমি যদি এটার মধ্যে একজন হই, আমার যে ঠিক আছে তুমি একদম সঠিক কথা বলছো, আমি তোমার সাপোর্টে আছি। শুধুমাত্র এই কারণেই আমার বাবাকে আজ আমি দেখতে পারতেছি না। যদি কোথা নিয়ে যদি কথা না হতো, তাহলেই মনে হয় আমি আমার বাবাকে পেতাম। তবে হ্যাঁ, আমি একটা জিনিস নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আমার বাবা দেশের জন্য প্রাণ দিচ্ছেন, আমার ভাই আমার দেশের জন্য প্রাণ দিচ্ছেন, আমাদের শত শত আমাদের ভবিষ্যতের জন্য আমাদের প্রাণ দিচ্ছেন। এবং এই প্যাসিজ সরকার, তাকে আল্লাহ আদৌ পর্যন্ত ক্ষমা করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমি চাই এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, এটা যদি মারাও যায়, মৃত্যুবরণ করে, এদের যাতে জানাজা পড়ানো না হয়, এদের যাতে মাটি দাফন পর্যন্ত যাতে এদেরকে কোনো কেউ না করে, এদের গোসল পর্যন্ত যেন না হয়, এদের লাশ যাই শকুনে খায়। এটা শুধু শুধু মুখ থেকে কারো আসে না। কতটা পর্যন্ত কতটা মানুষ কষ্ট পেলে এইসব কথা বলে। দোয়া করেন আমাদের জন্য, ভালো শোনা রে। আমি যে কি খুশি হচ্ছে, আমি কিছু করার পাচ্ছি না বয়সের কারণে। আমি চাচ্ছি যে দেশটা স্বাধীন হোক, আমি মেটাতে পারছি না, কিছু করতে পারছি না। আমাদের এখন কিছু গেঞ্জি চালাই না, যতটুকু হচ্ছে পানি দিচ্ছি না। দোয়া করি শোনা, আমরা ভালো। যে কথাগুলো বলছিলেন যে আন্ডারগ্রাউন্ডের যেই অনেক বড় ঘটনা এখানে ঘটেছে, সেই ঘটনা কতটুকু সত্য সেই বিষয়টি একটু খোঁজার চেষ্টা করব আমি। তো এদিক দিয়ে পানি অনেক, হয়তো গেলে যাওয়া যাবে, কিন্তু আমি এদিক দিয়ে না গিয়ে পুনরায় সিঁড়ি ধরে আমি নামার চেষ্টা করব। আসলে কত গভীরে নামা যাচ্ছে। পলিথিন রয়েছে, তো পলিথিনগুলো হচ্ছে যে সম্ভবত শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পলিথিন, পুড়িয়ে ফেলা পলিথিন, এবং স্যান্ডেল রয়েছে, পুরনো কাঠ, অনেক কিছুই রয়েছে এখানে, অনেক কিছুই আছে। এই আজকেই পানি
আমার অনেক গহনাগাটি ছিল, আমি বিদেশে যাওয়ার আগে লকারে রেখে গিয়েছিলাম। ক্ষমতা বড় অদ্ভুত। একদিন যিনি মহান, পরিবেশ পরিস্থিতির ফেলে সেই একই মানুষ হয়ে যান ভিলেন খুব সহজেই। তবে ইতিহাস কিছু নিয়ম মেনে চলে। একদিন না একদিন সব কিছু ভেদ করে মাথা উঁচু করে সত্যকে জানান দিয়েই দেয়। সত্য মিথ্যার দোলাচল থেকে মুক্তি দেয় মানুষকে। আসলে তথ্য একই থাকে সত্য হয়ে, বদলায় কেবল ব্যাখ্যা বিশ্লেষণ। এখন চারদিকে ভাঙা গড়ার খেলা চলছে। ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি ধুলোয় পরিণত হয়েছে। এই বাড়িকে ঘিরে আবেগের কথা তো বহু বছর ধরে শুনেছে মানুষ। অন্তরালে তবুও বেশ কিছু প্রশ্ন এখনো আছে। তার একটি এই যে, শেখ মুজিব নিহত হবার পর তার বাসভবনে কি কি পাওয়া গিয়েছিল। এর উত্তর পাওয়া যায় সেই সময়কার বিভিন্ন পত্রপত্রিকায়। শেখ মুজিবের বাসায় কি কি সম্পদ ছিল সে তথ্য জানানোর আগে একেবারে নিশ্চিতভাবে বলতে হবে আরেক নেতা জিয়াউর রহমানের কথা। 1981 সালে তাকে হত্যা করার পর তার পরিবার সত্যিকার অর্থেই রাস্তায় বসে যাওয়ার মতো অবস্থায় পড়েছিল। সরকারি সাহায্য না পেলে সেই সময়ে বেগম খালেদা জিয়া 2 সন্তানকে নিয়ে মুশকিলে পড়তেন। তাই তো মইনুল রোডে সেই বাড়িটি লিখে দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। এছাড়া আর্থিক সাহায্যও দেওয়া হয়েছিল জিয়া পরিবারকে। এ থেকেই বোঝা যায় জিয়া কতটা সৎ ছিলেন, নির্মোহ ছিলেন। আমি নিজে অত বিলাসিতা পছন্দ করি না। আর শেখ মুজিব, যার নাম জাতির পিতাও বলেন কেউ কেউ, তারা জানেন কি 1975 সালে শেখ মুজিব পরিবার সহ খুন হওয়ার পর তার বাসা থেকে 503 ভরি স্বর্ণ, 4000 ভরি রূপা এবং প্রচুর আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই। এইটুকু শুনে আপনার যদি স্বাভাবিকই মনে হয়, তবে আপনার জন্য তথ্য। শেখ মুজিবের হত্যাকাণ্ডের ঠিক 1 বছর আগে 1974 সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। বেসরকারি পরিসংখ্যানে মারা গিয়েছিল প্রায় 1 থেকে 4 লাখ মানুষ, সরকারি মতে 29,000। আর এক গরিব রাষ্ট্রের অধিপতির বাড়িতে থাকে 503 ভরি স্বর্ণ। বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কথা যে হয়নি তা নয়। নানা সময়ে আওয়ামী লীগের নেতারা দাবি করেছিলেন শেখ মুজিবের চরিত্রে কালিমা লেপন করার জন্য পত্রিকায় এসব সম্পদের খবর ছাপা হয়। এই সংশয়ের মাঝে দিনের আলোর মতো এইটুকু তো পরিষ্কার যে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা 1981 সালে বাংলাদেশে ফিরে আসলে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে তার পরিবারের 300 ভরি স্বর্ণ গ্রহণ করেন। রাজনীতিতে বিক্রি করার জন্য শেখ মুজিবকে গান্ধীর মতো উপস্থাপন করার প্রয়োজন পড়ে আওয়ামী লীগের। আর এই তাড়না থেকেই শেখ মুজিবের বাড়িতে কিছু পাওয়া যায় নাই, এই পরিবারের কোনো সম্পদ ছিল না, এই প্রচারণা শুরু হয়। এই প্রচারণার চাপ বাড়তে থাকে রাজনীতিতে বিএনপি শক্তিশালী হওয়ার পর, কারণ জিয়াউর রহমান সত্যিকার অর্থেই তার পরিবারের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারেননি। 30 অক্টোবর 1975 দৈনিক ইত্তেফাক পত্রিকার খবর। সেখানে বলা হয়েছিল শেখ মুজিব নিহত হবার পর বাসভবনে পাওয়া গিয়েছিল হীরা, মুক্তা, প্লাটিনাম ও স্বর্ণালঙ্কার 7,80,000 টাকার, বাংলাদেশি মুদ্রায় নগদ 94,461 টাকা, 3টি ব্যক্তিগত মোটর গাড়ি, বৈদেশিক মুদ্রা 17,500 টাকার, বিদেশি রাষ্ট্র প্রদত্ত প্রায় 1 লক্ষ টাকার উপহার, বাতিলকৃত শতকী মোট 621টি, একটি ভারী মেশিন গান, 2টি হালকা মেশিন গান, 3টি SMG, 8টি স্টেন গান, 10টি আধা স্বয়ংক্রিয় রাইফেল, 60টি গ্রেনেড সহ গোলাবারুদ ইত্যাদি। বার্তা সংস্থা বাসস তখন জানান, সাবেক প্রেসিডেন্টের বাড়িতে যে সমস্ত জিনিস পাওয়া গিয়েছে তার মধ্যে 7,80,000 টাকা মূল্যের প্লাটিনাম, হীরক, মুক্তা সেট ও স্বর্ণালঙ্কার, 17,500 টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা এবং আগ্নেয়াস্ত্র উল্লেখযোগ্য। বিদেশি রাষ্ট্রগুলো হইতে প্রদত্ত প্রায় 1 লক্ষ টাকা মূল্যের উপহার সামগ্রী, বাংলাদেশি মুদ্রায় নগদ 14,461 টাকা এবং 621টি বাতিলকৃত শতকী নোট, অর্থাৎ 62,100 টাকাও প্রাপ্ত দ্রব্যাদির তালিকার অন্তর্গত। শেখ মুজিবের স্ত্রী, ছেলে, মেয়ে ও পুত্রদের বাংলাদেশ ব্যাংক সমূহে 22টি অ্যাকাউন্ট ছিল। এই সমস্ত অ্যাকাউন্টের 3টি ছিল শেখ মুজিবুর রহমানের স্ত্রীর নামে। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামেও বেগম মুজিবের ব্যাংক অ্যাকাউন্ট ছিল। বিভিন্ন ব্যাংকে রাখা তাদের মোট 2,98,000 টাকা পাওয়া গিয়েছিল। তালিকায় একটি দলিলের যে পরিমাণ উল্লেখ রয়েছে তাতে দেখা যায় ফজিলাতুন নেসার নামে খুলনার দৌলতপুরে অবস্থিত গুদাম বার্ষিক 49,000 টাকার পাটমূল্য স্থিতিশীলকরণ সংস্থার নিকট ভাড়া দিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তখন জানান যে এই দ্রব্য তালিকায় শেখ মুজিবের যাবতীয় সম্পদের হিসাব দেওয়া হয় নাই, কেবল তাহার 32 নম্বর রোডের বাড়িতে যাহা পাওয়া গিয়েছে তাহাই উল্লেখ করা হয়েছে। 32 নম্বরের বাড়িতে একজন ম্যাজিস্ট্রেট, একজন আর্মি অফিসার ও একজন পুলিশ অফিসারকে নিয়ে গঠিত 3 সদস্যের একটি টিম 1975 সালের 16 আগস্ট হইতে 28 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে শেখ মুজিবের বাসভবনে এই দ্রব্য তালিকা তৈরি করেন। যে বাড়িটি আমার মা নিজের হাতে একটি একটি করে ইট করে এক একটা কামরা করে তৈরি করেছিলেন। আমরা 2 বোন সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বাড়ি আমাদের ভোগের জন্য না। সে অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। এটা কি কাগজ আছে? এটা আমার এখানে কোনো খালেদা জিয়ার কোনো বাসভবনের দলিলপত্র, এটা তার পুত্রের দলিলপত্র এগুলা। খালেদা জিয়ার দলিলপত্র শেখ হাসিনার বাসায় কেমনে আসে? একটু প্রথম লাইনটা আমরা একটু পড়ে শোনাবো।
বেগম জিয়া ও তাহার পুত্রদ্বয়কে গুলশান 196 নং রোডের এনইডি 3 নং বাড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ মইনুল রোডের 6 নং বাড়িটি প্রধান আচ্ছা, এটা বেগম জিয়ার বাড়ি সম্পর্কে তথ্য দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে বেগম জিয়ার ও তার পুত্রদ্বয়কে গুলশানস্থ 196 নং রোডের এনইডি 3 বি বাড়ি না এবং ঢাকা ক্যান্টনমেন্টস্থ শহীদ মইনুল রোডের 6 নং বাড়িটি প্রধান সংক্রান্ত তথ্য। আর যে কোনো একটা বাড়ি ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল ওই বাড়িটার রেকর্ড দেওয়া হয়েছিল সেই ডকুমেন্ট এটা। বাড়ি নিয়ে রাজনীতি বাংলাদেশে বেশ পুরনো। বেগম খালেদা জিয়াকে তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছিল হাসিনা। খালেদা জিয়ার কান্নায় ভারী হয়েছিল গোটা দেশের মানুষের মন। আবার শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষের সম্পদ গণভবন নিজের নামে করে নিতে চেয়েছিলেন। স্বৈরাচারী হাসিনাও ঘরছাড়া হয়েছিলেন। সব মিলিয়ে বাড়ি নিয়ে বহু রাজনীতি দেখেছে এদেশের মানুষ। খুব স্বাভাবিকভাবে এখন সবার সামনে বড় এক প্রশ্ন, ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। এই বাড়িটি বাংলাদেশের রাজনীতিতে বড় এক অংশ হয়ে আছে। ইতিহাসের অন্য সব কথা বাদ রেখেই আজকে জানাবো কিভাবে শেখ মুজিব ধানমন্ডির 32 নম্বরের বাড়িটির মালিক হলেন। যেটা বলতে হয় যে পাকিস্তানের জন্য শেষ পর্যন্ত তার মাথায় একটা হায় হায় ছিল, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারলেন না। এই বিষয়ে প্রথমেই বাংলাদেশের অন্যতম এক চিন্তক বদরুদ্দিন ওমরের কথাই বলা যাক। তার বাংলাদেশের অভ্যুদয় পূর্ব পাকিস্তানের ইতিহাস বইতে উল্লেখ রয়েছে কিভাবে সেই সময় শেখ মুজিব ধানমন্ডির মতো এলাকায় বাড়ির মালিক হলেন। তার বইতে উল্লেখ করেছেন, দুর্নীতি নির্মূল করার জাকালো ঘোষণা সত্ত্বেও আওয়ামী লীগের নেতারা এবং সরকারের অধিষ্ঠিত ব্যক্তিরা এমন প্রবল উৎসাহে দুর্নীতিমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়লেন যা 1947-এর পর থেকে মুসলিম লীগ রাজত্বে হোক বা আবু হোসেন সরকার মন্ত্রিসভার সময় হোক কখনো পূর্ব পাকিস্তানে দেখা যায়নি। শেখ মুজিবুর রহমান দুর্নীতি দমন মন্ত্রী হয়েও খুবই অশোভনভাবে স্বয়ং দুর্নীতিতে মদদ দিয়েছিলেন এবং সংক্ষিপ্ততম সময়ের মধ্যেই যথেষ্ট অর্থ সম্পদ রোজগার করেছিলেন। অচিরেই তিনি ধানমন্ডি আবাসিক এলাকায় একটা বড় বাড়ি তৈরি করেছিলেন এবং সেটা আদতে দুর্নীতির এক স্মারক। আমরা বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে জানি, স্বাধীনতা রক্ষা করতে জানি। এই সভা বিভিন্ন স্তরের ছাত্র ভীষণ ইতিহাস পাঠ করতে অনুরোধ জানাই। সাম্রাজ্যবাদ গুলি চালিয়ে দেশ শাসন করা যায় না। সরকারের পতন হয়, সরকার ধ্বংস, মুসলিম লীগ সরকার বেপরোয়াভাবে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আজ ভারতের কোটি কোটি মানুষের সঙ্গে অল্প সময়ের মধ্যে এই এলাকাটি আওয়ামী লীগ কলোনিতে পরিণত হয়। আওয়ামী লীগের প্রায় সকল নেতাই সেখানে বাড়ি তৈরি করে উঠে গিয়েছিলেন। এই লেখায় স্পষ্টত শেখ মুজিবের দুর্নীতির বিষয়টি সামনে এনেছিলেন বদরুদ্দিন উমর। তবে আওয়ামী লীগ নেতারা তাদের স্বৈরাচারী শাসনের সময় প্রচার করেছিলেন কিভাবে শত কষ্টে বাড়ি নির্মাণ করেছিলেন শেখ মুজিব। আওয়ামী ভাষ্যে বিষয়টি এমন, একদিন শেখ মুজিবের ব্যক্তিগত সহকারী একটি আবেদন ফর্ম সংগ্রহ করে বেগম ফজিলাতুন নেসা মুজিবের হাতে এনে তুলে দেন। ফর্মটি যথাযথভাবে পূরণের পর দাখিল করেন। আবেদনের পর 1957 সালের শুরুতে বেগম মুজিবের নামে 1 বিঘার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়, যার মূল্য ধরা হয় 6,000 টাকা। নিয়ম মোতাবেক 2,000 টাকা পরিশোধ করার পর বাকি থাকে 4,000 টাকা। বাকি 4,000 টাকা কিস্তিতে পরিশোধ করা হয়েছিল। 1960 সালের 1 অক্টোবর শেখ মুজিব জেল থেকে মুক্ত হয়ে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কন্ট্রোলার অব এজেন্সিস পদে চাকরি নেন। মুক্তি পাওয়ার পরই বেগম মুজিবের নামে বরাদ্দ পাওয়া জায়গাটিতে বাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। 1960 থেকে 61 সাল থেকেই ধার কর্য ও বন্ধু বান্ধবের সহযোগিতায় এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়ে ধানমন্ডির 32 নম্বরের এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করা হয়।
কোনো মতে বাড়িটি নির্মাণ কাজ শেষ করে পরিবার পরিজন নিয়ে এই বাড়িতে উঠেন 1961 সালের 1 অক্টোবর। 1994 সালের 14 আগস্ট এই বাড়িটির মধ্যেই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হয়। ছেষট্টি সালে মারা যান হুসেন শহীদ সোহরাওয়ার্দী। খাজা নাজিমুদ্দিন মারা যান 1964 সালে হিসাবে শেখ মুজিবুর রহমানের আত্মপ্রকাশ। সময়টা 1920। টুঙ্গিপাড়ায় যখন শেখ মুজিবের জন্ম হয়, ভাসানী তখন খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের দায়ে কলকাতা সেন্ট্রাল জেলে বন্দী। ভাসানী যখন আসামের তুমুল জনপ্রিয় নেতা, শেখ মুজিব তখন কলকাতা ভিত্তিক সোহরাওয়ার্দীকে ঘিরে প্রগতিশীল মুসলিম লীগের উদীয়মান ছাত্রনেতা। 1949 সালের 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। ভাসানী সেই দলের সভাপতি, মুজিব যুগ্ম সম্পাদক। মুজিব তখন কারাগারে বন্দী। জেল থেকে শেখ মুজিব যেদিন মুক্তি পেলেন, জেল গেটে সেদিন তাকে অভ্যর্থনা জানাতে ভাসানীর নেতৃত্বে বিরাট জনতা গিয়েছিলেন। সঙ্গে গিয়েছিলেন শেখ মুজিবের বাবা। মুজিব জেল থেকে বের হয়ে তার বাবাকে এবং ভাসানীকে সালাম করলেন। সেটা ছিল দুই মহান নেতার জোটবদ্ধ সংগ্রামের সূচনা। বয়সের পার্থক্য যেমন ছিল পিতা পুত্রের মতো, তেমনি সময়ের পরিক্রমায় রাজনৈতিক মাঠেও ছিলেন গুরু শিষ্যের মতো। মুজিব তার সকল কাজে, সকল সিদ্ধান্তে ভাসানীর পরামর্শ দিতেন। অন্যদিকে সিদ্ধান্ত গ্রহণে ভাসানীকে কখনো দেখা যেত দোদল্যমান। তাই তো মুজিব এবং ভাসানীর সম্পর্কের এক পিঠে শ্রদ্ধা ভক্তির পাশাপাশি অন্য পিঠে মান অভিমানের চিত্র দৃশ্যমান। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর দিকে তাকালে তাদের সম্পর্কের অনেকগুলো মাত্রা লক্ষ্য করা যায়। 1949 সালে আওয়ামী লীগ গঠনের কিছুদিন পর ময়মনসিংহে সভার আয়োজন করা হয়। সেখানে ভাসানী থাকতে কেন শামসুল হকের নাম প্রস্তাব করা হলো সভাপতিত্বের জন্য, সেটা নিয়ে ভাসানী মুজিবের ওপর রাগ করেন। মুজিবের ভাষ্য মতে সেদিন তিনি বুঝতে পারেন মৌলানা ভাসানীর উদারতার অভাব। পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন হবে, মূল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল দুইটি, মুসলিম লীগ এবং আওয়ামী লীগ। তখন কতগুলো নামমাত্র দল আওয়ামী লীগের বন্দী শেখ মুজিব সাংবাদিক আব্দুস সামাদকে ডেকে বলেন, তুমি হুজুরকে গিয়ে বলো আমাদের মুক্তির জন্য আন্দোলন করতে, সঙ্গে বলবা আমাকে ছাড়া হুজুর পূর্ব পাকিস্তানের 1949 থেকে 1957 সাল পর্যন্ত 8 বছর আওয়ামী লীগের সভাপতি ছিলেন ভাসানী। 1957 সালের 18 মার্চ পররাষ্ট্রনীতির বিষয়ে সোহরাওয়ার্দীর সঙ্গে মতবিরোধের জের ধরে ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগের বামপন্থী ধারাটি বেরিয়ে এসে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি। এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নেতার জোটবদ্ধ পথ চলা আনুষ্ঠানিকভাবে শেষ হয়। যদিও রাজনৈতিক মাঠে জাতীয় স্বার্থে তারা কখনো পৃথক ছিলেন না। কেন্দ্রীয় সত্যটি আবার উল্লেখ করতে হয়। মাওলানা ভাসানীর সঙ্গে মুজিবের আরো এক জায়গায় পার্থক্য ছিল। মাওলানা নির্বাচনের আস্থা হারিয়ে ফেলেছিলেন 1946-এর পরপরই। ওদিকে মুজিব মনে করতেন নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় যাওয়া যাবে এবং স্বায়ত্ত শাসন অর্জিত হবে। নির্বাচনের বিপরীতে মৌলানার নির্ভরতা ছিল আন্দোলনের উপর। 1970-এর নির্বাচন মৌলানা ভাষপর 73 সালে বঙ্গবন্ধু সরকারের বিরোধিতা করে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়। চীন তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। এই কমিটির জনসভায় ভাসানী সরকারকে উদ্দেশ্য করে বলেন, মুজিব তুমি আমার সঙ্গে পিকিং চলো, 24 ঘন্টার মধ্যে গণচীনের স্বীকৃতি আদায় করব। 75-এ বঙ্গবন্ধুর বাকশাল গঠনের খবরে ভাসানী ক্ষুব্ধ হয়েছিলেন। তার সম্পাদিত হক কথা পত্রিকায় বঙ্গবন্ধু সরকারের কঠোর সমালোচনা করেন, কিন্তু তাদের উভয়ের মধ্যে সম্পর্কে কোনো ছেদ পড়েনি। 1975-এর 8 মার্চ মুজিব গিয়েছিলেন সন্তোষে। সেখানে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মাওলানাকে কদমবুসি করতে যান। মাওলানা তাকে বুকে জড়িয়ে ধরেন, যেন দুই পরমাত্মীয়র পুনর্মিলন। 12 আগস্ট ভাসানী শেখ মুজিবকে একটি চিঠি পাঠিয়েছিলেন। লিখেছিলেন, প্রিয় মুজিব, আমি রাতে 1 মিনিটও ঘুমাইতে পারিনি। চক্ষু বুঝিলেই দেখিতে পাই তোমার মৃতদেহ বহন করিয়া লইয়া যাইতেছে। তোমার চারদিকে দুর্নীতির পাহাড় গড়িয়া উঠিয়াছে। তাই সাবধান হও, সাবধান হও, সাবধান হও। সাবধান হও কথাটি 3 বার ছিল। চিঠিতে ভাসানী মুজিবকে শীঘ্রই সন্তোষে এসে দেখা করতে অনুরোধ জানিয়েছিলেন। যোগাযোগের সেটাই ছিল অন্তিম প্রচেষ্টা। স্বাধীন বাংলাদেশের সরকার ভাসানীকে শেষ পর্যন্ত অন্তরীণ করেছিল, কারণ মুক্তির কাঙ্ক্ষিত সংগ্রামকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সামনের দিকে।
ধনকে দেখলু তুই নিস না মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু না ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারি গোটে দিন মিশা জগি দেলু নাই কেড়ে কথা করি দেলু মুই গা যাই করি আসলা বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মুনাফাখোর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খায় মারে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে। আপনারা ভালো করে কাজ করেন, ঘুষ খাওয়াটা বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গোষ্ঠী চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। দেশ গড়ে তুলে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আর শুধু তাকে একা না, তো আমাদের পরিবারের সকল সদস্য সহ একই সাথে আত্মীয় পরিবার পরিজন, আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, ছোট ফুপুর বাড়ি, সব বাড়িতেই তারা হানা দিয়েছে। এত বড় একটা ঘটনা বাংলাদেশে কি কোনো লোক জানতে পারলো না? কেউ কোনো পদক্ষেপ নিল না? ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে, কেন? সে উত্তর আমি এখনো পাইনি। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? মাঝে মাঝে আমার এটা জানতে ইচ্ছে করে যে কেউ সাহসে ভর দিয়ে এগিয়ে আসতে পারলো না। বাংলার সাধারণ মানুষ তো বঙ্গবন্ধু মুজিবের সাথে ছিল, হয়তো এই ব্যর্থতার খেসারতি দিতে হয়েছে জাতিকে। 5ই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম, নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন। সত্যটা আসলে জানেন কি, 5ই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম, ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারত, আর সেখানে যদি আমি অবস্থান করতাম, আজ আপনাদের সামনে যে আমি, সেটাও হয়তো সম্ভব হতো না। তারা আমাকে কখনোই জীবিত রাখতো না, গাদ্দাফিসেও কোন পরিণতি করত। প্রশ্ন হলো 5ই আগস্ট কেন হতে হলো? দেখুন, 5ই আগস্ট যদি আমি গণভবন ত্যাগ নাও করতাম, একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হতো। 5ই আগস্ট না হলে 5 জানুয়ারি, আর তা না হলে 5 এপ্রিল। 16 বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া ক্ষোভের মিশ্রণ, সেটা আজও কারো হতোই। পরপর 3টি নির্বাচনে দেশের প্রজন্মকে ভোট দিতে দেয়নি। তারা আমার উপর যেভাবে খেপেছিল, আমার পতন না করে তারা ঘরে ফিরত না। আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতাকর্মী, তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি, লুটপাট আর রাজধানীর রাজত্ব কায়েম করেছিল, শক্ত হাতে তা দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা। বা নিজের ভুলের কথা যদি বলি, আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে, কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা, জনগণের ভোটের অধিকারের কথা। কিন্তু প্রশ্ন হলো, ঘৃণা কি শুধু আমার একার প্রাপ্য? আমি কি একা একা এই দেশ রক্ষা করেছি? আমার তো একটা পরিবার ছিল, একটা বড় দল ছিল, তারা তো উন্নয়ন বলে সবসময় কান ঢালাঢালা করে ফেলত। তখন কি কেউ আমাকে বলেছিল, আপা উন্নয়ন করেন, কিন্তু ভোটের অধিকারটাও জনগণকে দিয়েন? কেউ বলেছিল? আমি এত বড় ভুল পথে চলে গেলাম, আমার পরিবারের কোনো সদস্য আমাকে কোনদিন একবারের জন্য বলেছিল? কেন? আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম? আমাকে ব্যবহার করে শুধু আমার দলের নেতা কর্মীরা পয়সা কামিয়েছে তা কিন্তু না। আমার নিজের আপন বোন, সে তো রাজনীতির রও জানতো না।
কোনোদিন রাজনীতিতে নাম লেখেনি, কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে 12 আনা টাকা পয়সা সব লন্ডনে নিয়ে গেছে। লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথাও দপ্তরিয়ে দিয়ে আসেনি। আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলা হচ্ছে, তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য গুলি চালিয়েছে, নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুণ চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে সেই জন্য গুলি চালিয়েছিল? এত রক্তপাত তারা করলো, তাদের দিকে থুতু দিচ্ছেন না কেন? ঘৃণা কি শুধু আমার একার প্রাপ্য? কোথায় আসবে নজির? সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল। 50,000 টাকা বেতনের চাকরি করে সে কিভাবে 20,000 কোটি টাকা কামিয়েছে? হ্যাঁ, আমার ব্যক্তিটা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সম্পদের মালিক হয়েছে। দেওয়ার প্রশ্ন, যত সব ঘৃণা সব কি আমার একারই প্রাপ্য? সবকিছুর জন্য যেন আমি একাই দায়ী, এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি। আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে, আমাদের সমস্ত সহযোগী সংগঠন, সবাইকে যার যার এলাকা সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেন ওই অবরোধ আর অগ্নি সন্ত্রাস করে যেন একটাও পান না পায়। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর 27 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌদি রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় উঠে আসে দুই দেশের সরকারই পরস্পরের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও সৌদি বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গ। অর্থনৈতিক সম্পর্ক সংক্রান্ত এই সেমিনারে উঠে আসে রিয়াদ ঢাকা সম্পর্কে বন্ধুত্বের হাত বারবার ফিরিয়ে দিয়েছে হাসিনা সরকার। ব্যক্তি স্বার্থে এমনটা করা হতো বলে অভিযোগ জানান সৌদি রাষ্ট্রদূত। Aramco, as my brother say, came between 2016 and 2019 3 times to Bangladesh with high profile delegations, but nobody received them. কেবল জনশক্তি রপ্তানিতেই নয়, বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব, জানান সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলাম। Will make a significant change not only internally but in the region. We can also make the products of this refinery goes to China, goes to India, goes to the neighbor countries. শুধু সৌদি আরবের কোম্পানি নয়, দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও ফিরিয়ে দিয়েছিল হাসিনা সরকার। বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি নয়, বাংলাদেশ পলিসিগত নানা ভুল সিদ্ধান্ত নিয়েছিল বলে জানান অর্থ উপদেষ্টা। অনেক গভীর পাইছি, এমনকি মানুষের কঙ্কাল যে মুন্ডরা আছে না, এই মুন্ডরাও পর্যন্ত আমি দেখছি, এমনকি এই মোটা মোটা রশি, যে রশি কোনো বড় জাহাজেও বান্দা ছাড়া হয় না, ব্যবহার হয় না, এরকম বড় বড় রশি। আর এই রশির এক একটা ভিতরে লাল আছে, সবুজ আছে, মানে অনেক রকমের বিভিন্ন এটার যদি কালার এই তদন্ত নিতে হইলে আমাদের কি করতে হইব, এই পানিটা পুরোপুরি হেসতে হইব। এই পানিটা হেসতে হইলে তারপরে আমরা এই রহস্যটা জানতে পারবো। এসেছি একটু আগেই, অনেকটা মনে করেন উৎসাহ নেই, কারণ যাই বলেন না কেন আমাদের জেনারেশন জেনজি যেটা, এটা আমরা এটার অনেক বড় একটা পার্ট। আমি বলবো না পুরোটাই, কিন্তু আমরা এটার অনেক বড় একটা পার্ট। এখানে আসার পরে মিক্সড ফিলিংস, কারণ 71-এর আগের বঙ্গবন্ধু ছিল আমাদের হৃদয়ের বঙ্গবন্ধু, 71-এর পরের বঙ্গবন্ধু কেমন ছিল সেটার প্রতীক আপনারা আজকে দেখতে পাচ্ছেন। তো এটাই একটা কথা আছে যে ইউ আইদার ডাই আ হিরো অর ইউ লিভ লং ইনাফ টু সি ইয়োরসেলফ বিকাম দ্য ভিলেন। শেখ হাসিনার ক্ষেত্রেও সেটা হয়েছে, বঙ্গবন্ধুর ক্ষেত্রেও সেটা হয়েছিল। তো আমি আশা করছি যে বাংলাদেশে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন, হুইচ এভার পার্টি যেই আসেন, আপনারা হয়তো এইটা দেখে আপনারা মনে রাখবেন যে আমরা যদি তাদের মতো কার্যকলাপে যাই, আমরা যদি তাদের মতো কিছু করি, তাহলে সেটা শেষ পরিণতি কী হবে। এটাই। থ্যাংক ইউ। আর লাস্টলি বলতে চাই, শেখ হাসিনা ইউ হ্যাভ মেসড উইথ দ্য রং জেনারেশন। থ্যাংক ইউ। দেশে একটা বিপ্লব ঘটে গেছে,
আমি ছাত্রদের এই সফল আন্দোলনকে অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো মতে এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে 32-এর বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। নিশ্চয়ই আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করে নাই, সে বাঙালি জাতিকে সম্মানিত করেছে। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে। আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আওয়ামী লীগ করলেই কোনো দোষের নয়, কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন, আপনারা জয় তিলক কপালে পড়ুন। আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক। অধ্যাপক ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে, আমি তাকে অভিনন্দন জানাই। এবং তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এরকম হবে। সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি এবং ছাত্র বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে তাদেরকে বলবো, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং সে দায়িত্ব পালনে তারা ব্যর্থ হবে না, এটাই আমি আশা করি। 1,500-2,000-এর উপর মানুষকে হত্যা করা হলো, স্বচক্ষে দেখলাম। 600 মানুষ এখনো অন্ধ, কিন্তু প্রায় 20,000-এর উপরে আহত অবস্থায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে। ইউ ক্যানট ইরেজ দেম। এই যে গণহত্যা যে হলো, এখন পর্যন্ত শুনেছেন আওয়ামী লীগের একজন ব্যক্তি বলেছে যে আমরা দুঃখিত? এবং গণহত্যার বাইরে আপনি 1.5 লক্ষ কোটি টাকা পাচার করেছেন দুর্নীতি করে। তো এগুলোর জন্য আপনার ক্ষমা চাইতে হবে না? এই যে গুম করা হয়েছে, আমরা দেখছি এখন 9 বছর 12 বছর গুম করে রাখা হয়েছে। হত্যা, গুম, 3টা প্রহসনের নির্বাচন করা হলো। আপনি গণতন্ত্রকে ধ্বংস করলেন, আপনার ক্ষমা চাইতে হবে না জনগণের কাছে? শেখ হাসিনাই এখানে আনিয়া জ্বালাইয়া হুরিয়া সরকার হইয়া দিছে। এইখানে তো কোনো মানুষের বসবাস নাই, আর তাই রাস্তাটা হিন্দে বন্ধ করে দিছে, গাড়ি করে আইবার দিছে না। আন্যা এইখানে আন্যা জ্বালাইয়া হুরিয়া সার করে দিছে। আমি দেখছি না, অনুভাবে বুঝলাম আর কি। আমরা পর্যন্ত জ্বালাইছে, ফুরাইছে, মানুষ আন্যা ফুরাইছে শেখ হাসিনাই। আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? কোন আন্দোলনকে? শিক্ষার্থীদের দাবি যেটা দমন পীড়ন। এটা তো আপনি কালকে যে সাইদ, যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটার জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো। আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি আমাকে কথা বলতে দিবেন না। আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন। এটা একটা কথা হলো? এটা কিছু হলো? এইটাকে আপনি বলবেন? এইটাকে আপনি স্বাধীনতা বলবেন? আমি কিভাবে আপনি কি এখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি? এগুলি হচ্ছে আপনারা বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন। মুক্তিযুদ্ধ আর কি, আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন, আপনারা এখন এদেরকে রাজাকার বলেন। আপনার লজ্জা করে না? আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন? আপনারা লজ্জা করে না যে কেন এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আশ্রম? আপনারা কোথায় কিছু একটা ন্যায্যতার, কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন যে রাজাকার। আরে আশ্চর্য কথাবার্তা! আমার স্বাধীন দেশে আপনি আমাকে, আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো, আপনি কথায় কথায় আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার, কথায় কথায় ছুঁড়ে মারবেন রাজাকার। এটা কি ফাইজলামি? এটা বাংলাদেশ, এটা অনেক মানুষ, সাধারণ মানুষ এখানে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আপনি সেটার, আপনারা সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেন।
যারা কথায় কথায় রাজাকার শব্দটা ব্যবহার করেন, আপনারা নিজেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ। আপনারা চর্চা করেন, শিখে আসেন, এই বাচ্চাদের কাছে শিখে আসেন স্বাধীনতা যুদ্ধ কাকে বলে। ওরা করছে সংগ্রাম, ওরা রাস্তায়, এবং আপনারাও করেন আপনাদের জায়গায়, দোহাই লাগে, আপনারা আপনাদের কাজ করেন। শিক্ষার্থীদের সাথে আমি সম্পূর্ণ একাত্ম। শিক্ষার্থী শুধু না, বাংলাদেশের মানুষের কথা শুনতে হবে আপনাকে। এখানে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, এটা এইখানে আপনি সেই মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে পড়ে আছেন, এটা এখানে মানুষের প্রাণের কথা শুনেন। রিক্সাওয়ালারা কয়েকদিন আগে 400 টাকা হলো মরিচের কেজি, সেটা নিয়ে শুনেন। কুড়িগ্রামে বন্যা হচ্ছে, সেটা শুনেন। হ্যাঁ, মানুষ একটা মেডিকেল কলেজে গিয়ে দেখেন সাধারণ মানুষের একটা চিকিৎসা পেতে কি আপনাদের একটা শ্রেণীর মাথা ব্যথা হলে তারা সিঙ্গাপুরে দৌড় দেয়, আর আমার দেশের মানুষ মানে ক্যান্সার হয়ে গেলেও বা বড় বড় চিকিৎসার পয়সা না, এরা করবে না চিকিৎসা। আপনি কি বলেন এটাকে? এটা কি স্বর্গরাজ্য? এটা কি সত্যি তাই এরকম? এটা বাংলাদেশ? রিমান্ডের নামে যে পরিমাণ নির্যাতন হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, আমরা তাদেরকে জিজ্ঞেস করে বুঝতে পারবেন কি গেছে আমাদের উপর দিয়ে। মাত্র 6 মাস হলো চাকরি, সে সুবাদে করেছেন বিয়ে, তাও মাত্র 14 দিনের সংসার আর 16 বছরের কারাবাস। এ যেন জীবনের নিষ্ঠুরতম পরিহাস। জীবনের যুদ্ধে তারা দুজনেই যেন গাজী। একজন পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 16টি বছর যুদ্ধ করেছেন অন্ধকার কারাগারে, আর অন্যজন মাত্র 14 দিনের সংসারকে পুঁজি করে কাটিয়ে দিয়েছেন জীবনের দীর্ঘতম 16টি বছর। 5ই আগস্টে আমাদের যে ছাত্ররা তাদের জীবনের বিনিময়ে এই নতুন এক বাংলাদেশ উপহার দিল, যার কারণে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমি মুক্ত বাতাসে ফিরে আসার সুযোগ পেয়েছি, আমার মা তার সন্তানকে ফিরে পেয়েছে। পিলখানায় যে সেদিন যে ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা, সেই ঘটনা সম্বন্ধে কিছু জানি না, তবে সবচেয়ে প্রিয় অফিসার ছিল দুইজন আমাদের। কাজী রবি রহমান স্যার, ডেন্টাল স্পেশালিস্ট ছিলেন উনি, লেফটেন্যান্ট কর্নেল লুৎফর স্যার। এই দুইটা মানুষ আমাদেরকে পিতৃ সমতুল্য ছিলেন, এত পরিমাণে ভালোবাসতেন। আমার এই মেডিকেলের দুইজন অফিসার ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই বাবা হত্যা মামলার আসামি আমি সন্তান হিসেবে জেল কাটলাম 16 বছর, এটা আমার সবচেয়ে বড় দুঃখের একটা জায়গা। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়ে ঘরে ফিরেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরের বিডিআর সদস্য মোতাহার হোসেন মানিক। আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাবো আমেরিকা থেকে, সবাই আমরা গোপালগঞ্জে ইনশাআল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করব দরকার। বলেন প্লিজ। ওই আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল, তো চোর। জি, বড় চোর, সুদখোর। আমি জনতা তো করবে, আমরা নিজেরা করবো, নিজের হাতে করবো। দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে, ওই ফাঁসি চাই। আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে, আমাদের সমস্ত সহযোগী সংগঠন, সবাইকে যার যার এলাকা সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেন ওই অবরোধ আর অগ্নি সন্ত্রাস করে যেন একটাও পান না পায়। ধনকে দেখলু তুই নুনিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি, তার কাজে উঠি গল। ধন আছে সিনা মন নাই, তাকে তুই জানি না পারি। গোটে দিন মিশা জগি দেলু নাই, কেড়ে কথা করি দেলু, মুই গাঁ যাই করি আসলা। 5ই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম, নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন। আমার পরিবার পরিজন আর দলের নেতাকর্মী, তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি, লুটপাট আর রাজধানীর রাজত্ব কায়েম করেছিল, সত্যতা দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা। বা নিজের ভুলের কথা যদি বলি, আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে, কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা, জনগণের ভোটের অধিকারের কথা। কিন্তু প্রশ্ন হলো,
ঘৃণা কি শুধু আমার একার প্রাপ্য? আমি কি একা একা এই দেশ রোধ করেছি? আমার তো একটা পরিবার ছিল, একটা বড় দল ছিল, তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সবসময় কান ঢালা করে ফেলত। তখন কি কেউ আমাকে বলেছিল, আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের অধিকারটাও জনগণকে দিন?